মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 11ই জুন বুধবার। আজ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আমার ঘরে তো জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী রয়েছে। তো তাদেরকে আজকে স্নানযাত্রায় বিশেষ স্নান তো করাবো। আর আজকে রয়েছে আবার হাজব্যান্ডও অফিসও আছে, কারণ ছুটি নেই, উইকডেজের মধ্যেই পড়েছে পুজোটা। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ পুজো করতে তো অনেকটা টাইম চলে যাবে, তারপর হাজব্যান্ডও অফিস যাবে। তা সে যদি একটু খেয়ে যেতে পারে তাহলে আমারও একটু শান্তি লাগে। তাই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে এখন রান্নাটা করে নিচ্ছি। তো আজকে যেহেতু পূর্ণিমা, তাই জন্য নিরামিষ খাবার দাবার তো বানাতেই হচ্ছে। আর নিরামিষের রান্না যদি পোলাও হয় আর পনির হয় তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর হলুদ, নুন আর একটু আদা ঘষে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার চালটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব, যাতে চালটা খুব ভালোভাবে ভাজা হয়। আর এদিকে চালের পরিমাণ অনুযায়ী জলটাও গরম করে নিয়েছি, কারণ 1 কাপ চালে 2 কাপ জল তো দিতে হয় পোলাওতে। তো সেই পরিমাণেই জলটা গরম করে নিয়ে এখন দিয়ে দিয়েছি। আর পোলাওতে একটু দুধ দিলে ভালো টেস্ট হয়। তো আমার কাছে তো এখন শুধু গুঁড়ো দুধই রয়েছে, তাই গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা কিশমিশ, আর দিয়ে দেবো সামান্য চিনি, কারণ পোলাও জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। আর যেহেতু নুনটা আমি আগেই দিয়েছি, তাই নুনটা আর দরকার নেই। আর এদিকে পনিরটা একটু জল দিয়ে একটু ভালো করে একটুখানি সেদ্ধ ঠিক বলবো না, জল দিয়ে একটু ফুটিয়ে দিলাম, যাতে পনিরে যে দুধের গন্ধটা থাকে এটা যাতে চলে যায়। তো পনিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, গরম জল দিয়ে। তারপর পনিরটাকে পিস পিস করে নিলাম। আর এদিকে আমার পোলাও দেখেছো একদম রেডি হয়ে গেছে। ব্যাস একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে একটা জায়ফল এখন একটু ঘষে দেব। আমি বাসন্তী পোলাওতে নামানোর আগে জায়ফল ঘষেই দিই, তার ফলে কি হয় এর গন্ধটা আরও যেন সুন্দর হয়। এই যে আমার পোলাও এখন রান্না হয়ে গেল। ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে জায়ফলের গুঁড়োটা সমস্ত ভাতের মধ্যে যাতে ভালোভাবে মিশে যায়। তো পোলাওটা এখন একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। এরপর আমি পনির রান্না বসাবো। এই যে পোলাও আমার একদম রেডি হয়ে গেছে। এবার পনিরের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, কাঁচা লঙ্কা আর আমন্ড বাদাম, কারণ আমার ঘরে কাজুটা ছিল না, তাই আমন্ড দিয়েই পেস্টটা করে নিলাম। তো এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এখন কোনো নুন দেব না। আর পনিরটাকে এরকমভাবে তুলে নিয়ে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে আর কিছুটা নুন দিয়ে এবার ভিজিয়ে রাখবো ভাজা পনিরের টুকরোগুলো, যাতে পনিরের মধ্যে নুনটা ঢুকে যায় আর পনিরগুলো ভীষণ সফট হয়ে যায়। এই প্রসেসটা অ্যাপ্লাই করি আমি যখনই কোনো পনিরের রেসিপি বানাই, পনিরটা খুবই সফট হয়। তো বাকি পনিরগুলো এখন এইভাবে করে ভেজে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে খানিকটা বাটার দিয়ে দেবো। বাটার দিলে টেস্টটা আরও ভালো হয়, তাই জন্য আমি পনিরের রেসিপিটা একটু বাটার ইউজ করি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আর বাঙালি রান্নায় আলু থাকবে না তা কখনো হয়? আর আমার পনিরের থেকেও পনিরের তরকারিতে আলুটা বেশি ভালো লাগে, তাই আমি পনিরের তরকারি যখনই বানাই তখন একটু আলু ইউজ করি। তো যাই হোক, তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে শুধু নুনটা ইউজ করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষাটা। আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নায় কোনো হলুদ ইউজ করব না, এই কাশ্মীরি রেড চিলি পাউডারে যেই কালারটা সেই কালারটাই থাকবে। এরপর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। আর যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমন্ড বাদাম আর পোস্ত, সেটা এখন ভালো করে দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। ব্যাস কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। ব্যাস আমার পনিরের তরকারিটা রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা হোমমেড গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পনিরের তরকারি। এখন খাওয়ার সময় শুধু পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন স্নান সেরে পুজোর ঘরে যাব, পুজো করতে বসবো। তো চলো এখন তাড়াতাড়ি করে
রেডি হয়ে পুজো করতে বসি। তো এখন স্নান হয়ে গেছে, আজকে শাড়িও পরে নিয়েছি, পূর্ণিমার পুজো হবে, স্নানযাত্রার পুজো। তো এখন পান্তু বাবারও স্নান হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য, আমি এখন রেডি হয়ে এলাম। তো চলো তাড়াতাড়ি করে পুজোর জোগাড় করে নিই। আজকে তো পূর্ণিমা 12:38 পর্যন্ত আছে, এখন বাজে 9টা, হয়ে যাবে 11টার মধ্যে আশা করছি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর ওর বাবাও অফিস যাবে, চেষ্টা করছি ওর বাবার অফিস যাওয়ার আগেই পুজোটা কমপ্লিট করে দেবো। চলো, এই যে পান্তু বাবা সব নিয়ে বসে আছে, কখন মা এসে পুজো করবে। দাঁড়া বাবা, ড্রেসগুলো রাখো। এই যে ঠাকুরের জন্য নতুন ড্রেসও কিনেছি, কারণ স্নানযাত্রাতে ঠাকুরকে নতুন ড্রেস পরাতে হবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, আর রাধা মাধবদের জন্য নতুন নতুন ড্রেস কিনেছি। বাবা তুই দেখিয়ে দে ড্রেসগুলো। এই যে তুমি উল্টো করে দেখাচ্ছ, তুমি নিচে রাখো, দেখে নেবে। এই আর যখন পরাবো তখন তো দেখতেই পারবে ড্রেসগুলো। এই যে আমার রাধা রানী অপেক্ষা করছে। আর এখন সমস্ত পুজোর জিনিস গুছিয়ে নিচ্ছি, আর এদিকে ওর বাবা ফুল এনে দিয়েছে, ফুলের মালাও এনে নিয়েছে। আর পূর্ণিমার দিন না আমি সব ঠাকুরকে ফুলের মালা পরানোর চেষ্টা করি, আমার খুব ভালো লাগে ঠাকুরকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখতে। আমরা নিজেরা যেমন সেজে গুজে থাকতে ভালোবাসি, তেমনি ঠাকুরকেও না সাজিয়ে রাখতে আমার খুব ভীষণ ভালো লাগে। তাই ওর বাবা মালা এনে দিয়েছে, ফল এনে দিয়েছে, আর আজকে রাধা মাধবকে তো সিন্নি দেবো। তো এদিকে দুধ, ময়দা, তারপর বাতাসা, নারকেল সব কিছুই ওর বাবা এখন এনে দিয়েছে, সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি। পুজো করার আগে সব কিছু গুছিয়ে নিয়ে নিলে হাতের সামনে, তাহলে পুজো করতে খুব সুবিধা হয়। আর এদিকে ছেলে সারাক্ষণ বকবক করে চলেছে যে কখন জগন্নাথকে নামাবে, স্নান করাবে। ও তো খুবই আনন্দ করছে যে আজকে ঠাকুরকে স্নান করাতে পারবে। তো যাই হোক, তো চলো এখন সব গোছগাছ করে নিই, আর ছেলের সাথে একটু বকবকও করে নিই। এই যে আমার পান্তু বাবা এখন পুজোর কাজ করতে লেগে পড়েছে। ও এখন আমাকে চন্দন ঘষে দিচ্ছে। ও নিজে থেকেই বলে যে আমি কিন্তু তোমাকে চন্দন ঘষে দেবো, তুমি কিন্তু চন্দন ঘষবে না। যাই হোক, ও ছোটোখাটো যা কাজ পারে সেটুকু দিয়েই ওকে করাই, মানে ও করতে আনন্দও পায়। আর এদিকে আমি ঠাকুরের জন্য চান করানোর আগে যে পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। তো দুধ, ঘি, মধু, দই আর কিছুটা শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম। এটা এখন ঠাকুরকে চান করানোর আগে অভিষেক করা হবে। এরপর আমি যেই পাত্রে জগন্নাথ দেবকে, বলভদ্র, সুভদ্রা দেবীকে স্নান করাবো, সেই পাত্রে সাদা চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। এরপর আমি জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবীকে ওই পাত্রের ওপর বসিয়ে নেব, আর সাথে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নেব। আর দেখছো ছেলে আমার সাথে মানে পাশাপাশি চলে আসছে, ও বলছে কখন আমি জগন্নাথ দেবকে স্নান করাবো। এই যে আমার জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী। তো প্রথমে দুব্ব আর ধান দিয়ে দিয়ে নিলাম, তারপর জগন্নাথ দেব আর বলভদ্রের চরণে তুলসী পাতা দিয়ে দেবো। এবার যেই পঞ্চামৃত বানিয়েছি সেই পঞ্চামৃত জল শঙ্খে ঢেলে প্রথমে বলভদ্রকে চরণে দিয়ে তারপর মাথায় দেব, তারপর সুভদ্রা দেবীকে দেব, একদম শেষে জগন্নাথ দেবের চরণে দিয়ে মাথায় দেব। কারণ সবার ফার্স্টে বলভদ্রের পুজো করতে হয়, তারপর সুভদ্রা দেবীর পুজো করতে হয়, আর সবশেষে জগন্নাথের পুজো করতে হয়। যেহেতু আমার পঞ্চামৃত দিয়ে চান করানো হয়ে গেছে, স্নানযাত্রা পালন করলাম, কারণ গঙ্গার জল দিয়ে আমি 1 মাস হলোই মানে আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি। আর আমার মন থেকে যেটুকু করতে চেয়েছে আমি সেটুকুই করেছি। আমি তো অত নিয়মকানুন জানি না, যেটুকু আমার মনে হলো যে এইটুকু ঠাকুরের জন্য করব আমি সেটুকুই আয়োজন করেছি, আর সেইভাবেই আমি পুজোটা করেছি। এবার স্নান করানোর পর ধূপকাঠি আর প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম, তারপর নমস্কার করে নিলাম। এরপর আমি আমার পান্তু বাবাকে বললাম তুমি একটু ঠাকুরকে স্নান করাও। তো পান্তু বাবাও স্নান করালো, পান্তু বাবার পাপা পিয়ারিও স্নান করালো। তো সবশেষে সবার স্নান করানোর পর জগন্নাথ দেবকে মুছিয়ে নতুন তো আজকে বস্ত্র পরাতে হয়, তো নতুন বস্ত্র পরিয়ে দেব।
আজকে যেহেতু জগন্নাথ দেবকে হলুদ কিংবা সাদা রঙের পোশাক পরাতে হয়, তাই আমি জগন্নাথ দেবের জন্য হলুদ কালারের পোশাকটাই নিয়েছিলাম, আর সুভদ্রা দেবীর জন্য রানী কালারের, আর বলভদ্রের জন্য নীল কালারের পোশাক নিয়েছিলাম। তো এখন সমস্ত ঠাকুরকে পোশাকগুলো পরিয়ে নিচ্ছি, এবার সুন্দর করে সাজিয়ে তাদের আসনে বসিয়ে দেব। আর আমাদের যেমন স্নান করার পর প্রচণ্ড খিদে পায়, তেমনি ঠাকুরেরও স্নান করার পর প্রচণ্ড খিদে পায়। তাই স্নান করানোর পর ঠাকুরের জন্য অনেক রকমের 56 ভোগের আয়োজন করতে হয়। কিন্তু আমার যেহেতু এবার প্রথম বছর, আর আমি তো দীক্ষা নেওয়া নয়, তাই ঠাকুরের জন্য আমার সাধ্য মতনই আয়োজন করেছি। আস্তে আস্তে ঠাকুর যদি আমাকে সম্ভব করে, তাহলে আমি আস্তে আস্তে ঠাকুরের জন্য আরও অনেক আয়োজন করব। তো জগন্নাথ দেবদের তাদেরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে তাদের আসনে বসিয়ে দিয়েছি। এরপর একে একে গণেশ ঠাকুর, তারপর রাধা মাধবকে স্নান করাচ্ছে আমার ছেলে। এখন আমার পান্তু বাবা সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে। তো আজকে তো রাধা মাধবকেও সুন্দর করে সাজাবো। আমার ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে। নিজেরা যেরকম সাজতে ভালোবাসি, তেমনি ঠাকুরকেও সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আর আমার পান্তু বাবাও পুরো আমার মতন হয়েছে, ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে মুছিয়ে এখন ও ঠাকুরকে রেডি করে দিচ্ছে। তো চলো এখন সমস্ত ঠাকুরকে আগে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর ফল বানিয়ে সিন্নিটাকে রেডি করে ঠাকুরকে পুজো করব। হরে কৃষ্ণ কৃষ্ণ ধুনো না সানযাত্রার পুজো কমপ্লিট। এই যে আমার রাধা মাধব, উপরে জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা। চলো তোমাদেরকে একবার কাছ থেকে পুজোর পর এখন সিন্নিটাকে মেখে নেব। তো সিন্নির মধ্যে তো কলা, ময়দা, সুজি, নারকেল কুড়ো আর বাতাসা দিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম, আর কাজু কিশমিশ এইগুলো দিয়েছিলাম। আর পুজোর সময় তো মেখে দিতে নেই, তো পুজোর পরই এখন মাখছি। আর পান্তু বাবা বলছে আমার সাথেও সিন্নি মাখবে, তাই নিয়ে মা ছেলের একটু ঝামেলাও লেগে গেছে, যে ও বলছে আমি সিন্নি মাখবো। তো পুজো হয়ে গেছে, পুজো সমস্ত বাসনও মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার। তো সন্ধ্যাবেলা জগন্নাথকে আবার সন্ধ্যাবেলা যে পুজো হয়, যেরকম সন্ধ্যা আরতি যা হয় সেগুলো করবো। আবার জগন্নাথের তো আজকে তো জ্বর আসে, জগন্নাথকে আজকে ঢেকেও দেবো একটা চাদর। আমি খাবো সিন্নি, তো চলো সিন্নিটা খেয়ে নিই। দারুণ হয়েছে সিন্নিটা আজকে। তো আজকে দুপুরের মেনু এটা হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর হচ্ছে পনিরের তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা। আমি আর পান্তু বাবা একসাথে এখন খেতে বসেছি।
তোর বাবা তো খেয়ে অফিস চলে গেছে, পুজোর জন্য ওয়েট করছিল। পুজোটা শেষ হয়ে তারপর ওর বাবা খেয়েতে চলে গেছে, আর তার জন্য আমি সকালে রান্না করেই রেখেছি আজকে, যাতে পুজো কতটা লেট হয়, পূর্ণিমার পুজো, ওর বাবার অফিসও আছে, যাতে পুজো করতে করতে রান্না হবে না, তাই জন্য সকালবেলায় উঠেই রান্না সেরে নিয়েছি। তো এখন মা ছেলে মিলে খেতে বসেছি। তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।